আমি যেরকম ধরনের জায়গাতে থেকেছি, আমি তোমাকে জাস্ট খুব র্যান্ডাম এক্সাম্পল দিচ্ছি। আমি যেখানে যে বাড়িতে বড় হয়েছি, আমাদের বেসিন ছিল না, আমি মাটিতে ঘুমিয়েছি সারা জীবন। পাইপের জলে আমরা স্নান করতাম। জবের থেকে আমার সেন্স হয়েছে, আমি জানি যে আমাদের প্রচুর লোনস, কাবুলিওয়ালা বাড়িতে আসছে, লোকজন এসে গালমন্দ করছে, এটা বায়োপিক কোনোভাবেই নয়, এটা ইন্সপায়ার্ড বাই। হাই, দিস ইজ সাইফ, ওয়েলকাম টু সাচি স্পোর্টস প্রেজেন্টস এক্সট্রা টাইম বাংলা। আমার ডান দিকে বসে আছেন এ বাংলার গৌরব সূর্য শেখর গাঙ্গুলি। সূর্য, সবার আগে বলো কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি কি বলবো, ভালোই তো আছি, কিন্তু এই গরমে যতটুকু ভালো থাকা যায় আর কি। তোমার জীবনের উপরে একটা সিনেমা আসছে, চলচ্চিত্র। প্রথম যখন শুনলে কতটা এক্সাইটেড হয়েছিলে? আমাকে অনেকে বলেছিল যে বায়োগ্রাফি লিখতে, বাট আমার মনে হয়েছিল কে পড়বে। সো ফার্স্ট টাইম যখন শিবপ্রসাদ যখন কল করলো অ্যান্ড বললো যে ওনার ইন্টারেস্ট আছে এটা নিয়ে, একটা দাবা নিয়ে একটা মুভি করতে চায় আর আমার ছোটবেলার জার্নিটা দেখাতে চায়, সো ভেরি কিউরিয়াস যে কি হয়। ওনাকে মিট করি আমি, আমার ডেটটা মনে আছে খুব স্পেসিফিক্যালি, কারণ 2 জানুয়ারি 2021 ওনার সাথে ফার্স্ট টাইম এটা নিয়ে কথা হয়। আর ডেটটা মনে রাখার আর একটা কারণ হচ্ছে তার পরের দিন আমার ফার্স্ট চাইল্ড আরিয়া। হ্যাঁ, তো আরিয়া একসঙ্গে দুটো ভালো খবর ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি পরপর 1 জানুয়ারি 2021 আমার প্রথম অনলাইন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর ওয়ার্ল্ডের ফেমাস কোচেদের নিয়ে কোচিং দেওয়া হয় আর কি স্টুডেন্টসদের, সেটা লঞ্চ হয়। 2 জানুয়ারি এই খবরটা আসে, অ্যান্ড দেন 3 জানুয়ারি আরিয়ার জন্ম হয়। সো ওই 3টে দিন ওয়াজ লাইক ভেরি এক্সাইটিং। ওনার সাথে যখন প্রথম মিট করি, শিবুদা বললো ঠিক আছে তোমার বলো তোমার জার্নি, তোমার ছোটবেলার থেকে লাইক হাউ ইট অল স্টার্টেড। আর উনি বলেছিলেন যে মুভিটা এই অ্যাঙ্গেল থেকে আমি করতে চাই যে জাস্ট একটা বাচ্চা তার একটা সার্টেন পিরিয়ড অফ দি স্ট্রাগল, মানে লেটস সে বেড়ে ওঠার গল্প, আর সেখানে তার ফ্যামিলির কন্ট্রিবিউশন, স্যাক্রিফাইস কি হচ্ছে। সো ইটস নট এক্স্যাক্টলি বায়োপিক। ফার্স্ট অফ অল এটা বায়োপিক কোনোভাবেই নয়, এটা ইন্সপায়ার্ড বাই একটা অনুপ্রেরণা নিয়ে একটা সূর্য শেখরের জীবন দেখতে পাবো দাবারুতে, আমার মনে হয়। ও বাই দ্য ওয়ে, ছবিটির নাম দাবারু, উইন্ডোজ প্রোডাকশন, আমাদের খুব প্রিয় শিবুদা নন্দিতাদির যে প্রোডাকশন, মানে অসংখ্য ভালো ছবি জন্ম দিয়েছে এই হাউস। ছবির নাম দাবারু এবং ইন্সপায়ার্ড বাই আমাদের সূর্যশেখর গাঙ্গুলির জীবন দ্বারা অনুপ্রাণিত ছবি। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওভারঅল একটা পিকচার দেখলে ফর শিওর মানে অনেক কিছু আছে যেটা হাবটা সিমিলার, ভাইবসটা সিমিলার, কিন্তু যদি খুব মাইক্রো এতে দেখা হয় ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ওয়াইজ বা যে যে ঘটনাগুলো দেখানো হয়েছে, সেইটা তো সেখানে অনেক ফিকশন আছে, ফলে সেটা রিলেট করা খুব ডিফিকাল্ট। বাট হ্যাঁ, একটা জার্নিটার একটা আভাস পাওয়া যাবে অবভিয়াসলি। বাট এগেন লেটস ক্ল্যারিফাই যে এটা ঠিক বায়োপিক না, এটা ইন্সপায়ার্ড বাই। চেসটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রেট করা হয়েছে, ফ্যামিলির যে বন্ডিং, কন্ট্রিবিউশন, সেটা খুব সুন্দরভাবে পোর্ট্রেট করা হয়েছে। বাট এটার সাথে যদি বলা হয় যে না এটাই কি রিয়েলিটি, না, আমার তো খুব, আমি স্পোর্টস লাভার, সাংবাদিক সরাও, আমি স্পোর্টস লাভার। আমার যখন বেড়ে ওঠার সময় আমি সূর্যশেখর গাঙ্গুলির নিয়ে বিভিন্ন আর্টিকেল বিভিন্ন কাগজে পড়তাম, সেটা আমার কাছে খুব ইন্সপায়ারিং ব্যাপারটা ছিল। আমি কি সেটা দেখতে পাবো? তুমি হয়তো সেইটা, আমার কথা বলছি না, আমার মনে হয় যে বাংলার হাজার হাজার বেড়ে ওঠা, সেই সময় 90s বেড়ে ওঠার যে ছেলেদের বা মেয়েদের, তাদের কিন্তু সূর্যশেখর গাঙ্গুলি একটা আইকন ছিল। রাইট, ফলে দেখ বাবা, ছেলেরা পড়াশোনা এমন, তার সঙ্গে খেলাধুলায় কি নাম করছে, এর মতো হতে হবে। এটা আমরা কিন্তু এইভাবে বাঙালি মধ্যবিত্ত বেড়ে উঠেছে কিন্তু সূর্যশেখরকে দেখে সেই ভাইবসটা পাবে, অবভিয়াসলি সেই ভাইবসটা আছে। এবং ছোট ছোট জিনিস যেমন ধরো চেসের তো সেই রকম ভাবে স্পন্সর বলো বা সেরকম ভাবে টাকা পয়সা বলো, এন্ডোর্সমেন্ট নেই, বা এন্ডোর্সমেন্ট ওই সময় তো আরোই ছিল না, অ্যাবসলিউটলি কিচ্ছু ছিল না, ফলে সেই অ্যাঙ্গেল গুলো পাওয়া যায়। আর অলসো আমার অলওয়েজ যেটা মনে হয় যে ধরো সেই সময় তুমি যদি দেখো যে কতজন বাচ্চা চেস খেলতো, এবং সেখান থেকে দেখা যাবে হয়তো আমার ব্যাচের হয়তো 3জন কি 4জন হয়তো গ্র্যান্ডমাস্টার হয়েছে, হাজার হাজার জন হয়নি। ফলে একটা রিস্ক ফ্যাক্টরও থাকে। ধরো বাবা মা যখন এই ডিসিশনগুলো নিচ্ছে যে ফুল টাইম লাইক চেসে দেওয়া হচ্ছে, পড়াশোনার সাথে কম্প্রোমাইজ করা হচ্ছে, হোয়াট ইজ দ্য গ্যারান্টি? এগুলো আছে ছবিতে। হ্যাঁ, অবভিয়াসলি। ফলে ব্রডার সেন্সে অনেক কিছু তুমি মিল পাবে। বাট ধরো তুমি যদি আমাকে পার্সোনালি চেনো বা আমার পার্সোনাল জার্নিটা যদি জানো, নট কলকাতার একটা পুরনো বাড়ি, একটা ওয়েল ব্যাকগ্রাউন্ড একটা ফ্যামিলির ছেলে, সে কষ্ট করছে, সেই জায়গার কথাগুলো বলছি। হ্যাঁ, মানে তুমি যদি আমাকে পার্সোনালি ছোটবেলার পার্সোনালি যদি চিনতে বা ধরো আমার পার্সোনাল ঘটনাগুলো যদি জানতে, সেইখানে হয়তো মিলটা, সেটাখানে কিছু কন্ট্রাডিক্ট আছে, সেখানে কিছু ফিকশন আছে।
বাট অ্যাজ এ গল্পের স্বার্থে কিছু, ছবির স্বার্থে কিছু, ছবির স্বার্থে কিছু মূল্যবোধের জায়গা সেগুলোকে ধরা হয়েছে। পথিকৃৎ বসুর পরিচালনায় ছবিটি আগামী 10 তারিখ আসছে আপনাদের পরিচিত জায়গাগুলোতে, সেগুলো অবশ্যই দেখবেন। এবং আমরা তো খোঁজার অবশ্যই চেষ্টা করব, কিছু কিছু জায়গায় যদি ছোঁয়া থাকে সূর্যশেখর গাঙ্গুলি, সেটা আমাদের কাছে অনেকটাই। সূর্য, যদি আমি তোমার জীবনের কথা যদি বলি, একেবারে শুরুর সময় কাকিমার হাত ধরে গোর্কিতে যাওয়া এবং সেখানে তোমার দাবা শেখা, ইন্টারেস্টে এলো কি করে একেবারে ছোট থেকে? আমার অ্যাকচুয়ালি দাবায় আসাটা একটা কোইন্সিডেন্স ছিল। আমি ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিলাম, তো আমি রামায়ণ হতো সেই সময়, লেট 80s। হ্যাঁ, লেট 80s। এবার সেই রামায়ণ নিয়ে আমাদের সবার নানান রকম স্মৃতি সেই সময় রামায়ণ। হ্যাঁ, এবং ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি লিও কোম্পানি থেকে তোমার ওই তীর ধনুক পাওয়া যেত। আর আমার মানে সব থেকে পছন্দের জিনিস ছিল এই তীর ধনুক দিয়ে লোকজনের মাথায় এম করে মারবো। তো চরম দুষ্টু ছিলাম। তো সেই দুষ্টুমিটাকে শান্ত করবার জন্য আর একটা রিজনিং ছিল যে আমার ঘুমের মধ্যে ওই ব্রেন ভীষণ রকমভাবে চলতো, এবং আমার তর্কা বলে একটা ধরনের ডিজিজ হয়তো সেটা ছিল, এবং একটা ডাক্তারদের মেডিকেল বোর্ড বসানো হয়েছিল, এবং সেখানে মানে আমার মায়ের থেকেই শোনা যায়, সেখানে বলা হয়েছিল যে হিজ ব্রেন ইজ টু অ্যাক্টিভ, তো ওকে এমন কিছুতে দাও যেখানে ওর ব্রেনটা টায়ার্ড হয়ে পড়বে। তো এই দুটোকে কানেক্ট করবার জন্য, যে একটা হচ্ছে একে শান্ত করতে হবে আর এর ব্রেনটাকে যত সম্ভব ইউজ করাতে হবে, এইটা করাতে গিয়ে আমার প্রথম শেখানো হয় তাস। ওয়াই তাস? কারণ আমার বাবার যে মেজো দাদা, তিনি তাস খেলতেন এবং তিনি প্রফেশনালি তাস খেলতেন। তো সেই সূত্রে তাস। আমার যখন 4.5 বছর বয়স, আমি ব্রিজ খেলতাম। আমার দাদু, মা আর বাবা, আমরা 4 জন মিলে ব্রিজ খেলতাম। কিন্তু সেখান থেকে যেটা হয় যে এবার প্রত্যেকদিন ব্রিজ খেলা হচ্ছে, বাট একদিন ঘটনাচক্রে এরকম হয় যে আমার বাবার এক বন্ধু, তিনি আমাকে আর একটা তাসের খেলা শিখিয়ে যান, এবং একদিন সন্ধ্যেবেলা এরকম তাস ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর আমি তখন বলছি আমার মা বাবাকে যে না, আজকে ব্রিজ না, আজকে আমি অন্য খেলা তোমাদের শেখাবো। দে ওয়ার কিউরিয়াস যে কি শেখাবো। দিয়ে আমি যেটা করি, সবাইকে 3টে করে তাস দিয়ে দিই, ফ্ল্যাশ খেলা যেটাকে বলা হয়, যেটাকে সোকাল জুয়া খেলা বলা হয়। তো আমি সেটা বলি যে দেখো, এটা এরকম করে খেলতো, এটাকে টয়রা বলে, এটাকে পেয়ার বলে, অ্যান্ড কমপ্লিটলি শক। দেন ওইটা আমার তাস খেলার ইতিহাস, মানে কেরিয়ারের ইতি ঘটলো। সেখান থেকে দাবা। দেন দাদু বললো না, একে তাস দেওয়া যাবে না, চল একে দাবায় দেওয়া হোক। আর আমার সব রকম খেলা খেলতে ভালো লাগতো, মানে এখনো তাই। বাট ছোটবেলাতেও ধরো বিকেল মানেই আমাকে রাস্তায় বেরিয়ে ক্রিকেট, ফুটবল খেলতে হবে, আমাকে ব্যাডমিন্টন খেলতে হবে, আমার সব রকম স্পোর্টসে ইন্টারেস্ট ছিল। বাট যখন আমার চেসে ইন্ট্রোডিউস করা হলো, সামহাও আমি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়লাম, মানে গেমটার প্রতি একটা ভালোবাসা। হ্যাঁ, অ্যান্ড দেখা গেল যে চেস দিয়ে দিলে আমি বাই ডিফল্ট শান্ত হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে, আমি নিজেই আমাকে যা প্রবলেম সলভ করতে বলা হচ্ছে চেসের, আমি খুব ইন্টারেস্ট পাচ্ছি। তো সেই থেকে দাবায় আসা, এবং খুব তাড়াতাড়ি আমি দাদুকে হারাতে শুরু করলাম। তো তখন সেই সময় খুব রেয়ার ছিল যে একটা 5 বছরের বাচ্চা দাবা খেলছে। আজকের দিনে না, আজকের দিনে 3.5 বছর 4 বছরের প্রচুর বাচ্চা খেলে। বাট আমি যখন শুরু করেছিলাম তখন 5-এ খুব কম প্লেয়ার খেলতো, খুব রেয়ার ছিল। ফলে যেটা হতো যে আমি যেখানেই যাচ্ছি, এইগুলো যে একটা বাচ্চা ছেলে হ্যাঁ এসে তারপর হারিয়ে দিচ্ছে বড়দের, তো সেই ব্যাপারটা খুব লাগতো, কি রে এইটুকুন একটা বাচ্চা হারিয়ে দিচ্ছে। কাগজে রিপোর্টিংও সেভাবে হতো, ওইভাবেই হতো এক্স্যাক্টলি। এবং ধরো এটা মুভিতেও দেখতে পাবে যে আমি এতটাই ছোট ছিলাম যে আমার হাত পৌঁছতো না শেষ অবধি, বলে আমার 2টো চেয়ার দিয়ে তারপর খেলতে হতো। তো এইগুলো এই জিনিসগুলো মুভি, এখানেও কি প্রোঅ্যাক্টিভ বাচ্চা দেখানো হয়েছে? ভীষণ ভালো রোল করেছে, মানে এত সুন্দর দুটো বাচ্চাই করেছে। ভেরি গুড। এবং খুব আমার কাছে খুব ভালো লেগেছে যে প্রথম দিন আমি যখন ওদেরকে দেখি দুটোকে, ওরা চালটা অবধি ঠিক করে এক্সিকিউট করতে পারতো না, বাট বাই দ্য টাইম আমি যখন মুভিতে ওদেরকে দেখছি বা যখন শুটিং এর দেখছি, ভীষণ ভীষণ ভালো, খুব সুন্দর। তো সেইভাবে আমার দাবাতে আসে। এন্ড দেন আমাদের কাছে যেটা সেটা হচ্ছে গুডরিক দাবা সেই সময় খুব বিখ্যাত ছিল, এবং কোনো একজন গ্র্যান্ড মাস্টারকে আমাদের সূর্য তার হারিয়ে দিয়েছিল, এবং নামটি ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সারপার সম্ভবত। অ্যাকচুয়ালি সেই সময়
সারা বছরে একটা টুর্নামেন্ট হতো যেখানে তুমি কোনো গ্র্যান্ডমাস্টারকে দেখতে পারবে, ফরগেট অ্যাবাউট খেলা, মানে ইভেন তুমি যদি কোনো গ্র্যান্ডমাস্টারকে মিট করতে চাও দ্যাট ওয়াজ দ্য অনলি টুর্নামেন্ট যেখানে দেখা যাবে। এবার চেস কতটা ইয়াঙ্গার হয়েছে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলেই তুমি বুঝতে পারবে। 95-এ আমার একদম শুরুতে, মানে 95 ফেব্রুয়ারি, মানে আমার জাস্ট মানে 12 বছর বয়স হবে। তো সেই রকম সময় আমি আমার খেলা পড়েছে একটা সোভিয়েত গ্র্যান্ডমাস্টার সার্পার বলে, এবং যথেষ্ট স্ট্রং, মানে তার 2585 তার রেটিং, এবং আমি গেমটা জিতি। তোমার তখন বয়স কত? 11-12, মানে জাস্ট 12 হবো, 24 ফেব্রুয়ারি 12 হবো, আর এটা 6-7 ফেব্রুয়ারি হতো। টিনে ঢোকোনি তখন? টিনে তখনও ঢুকিনি না, শিশু। হ্যাঁ, এবার আমি ওই গেমটা জিতি এবং দ্যাট বিকেম দ্য ওয়ার্ল্ড রেকর্ড, যে একটা 12 বছরের বাচ্চা একটা গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিল। তো এটা খুব সেন্সেশন হলো যে হ্যাঁ, একটা 12 বছর বাচ্চা, এরকম 11-12 বছর বাচ্চা একটা জিএমকে হারাচ্ছে। আজকের দিনে 12 বছর বয়সে বাচ্চারা গ্র্যান্ডমাস্টার হয়ে যায়, দ্যাটস দ্য ডিফারেন্স, মানে যে কতটা ইয়াং হয়েছে এবং কতটা, মানে 30 বছরে অনেক কিছু বদলেছে। হ্যাঁ, কমপ্লিটলি ডিফারেন্ট। বিশেষ করে ভারতীয় দাবা, ইন্ডিয়ান চেস এখন মানে ভীষণ ভালো জায়গাতে, ওয়ার্ল্ড লিডার। অবভিয়াসলি আমরা স্বয়ং গ্যারি কাসপাভ বলছেন যে আনন্দের উত্তরাধিকারীরা নেমে পড়েছেন। হ্যাঁ, ইটস জাস্ট ম্যাটার অফ টাইম আমরা কবে ওয়ার্ল্ড নাম্বার 1 হব। বর্তমানে 2, ইউএস এর ঠিক পরেই, অলসো যে কোনো সময় ইনফ্যাক্ট ইউএস যদি রিসেন্ট টাইমসে যে এত প্লেয়ার্সরা ইউএসএ মাইগ্রেট করলো, ওয়ার্ল্ডের টপ প্লেয়ার্সরা, সেটা না হলে কিন্তু ইন্ডিয়া নাম্বার 1ই থাকতো, মানে হতো। তোমার জীবনে আমি আসছি, এই পার্টটাতে আসছি, খুব লাইট এন্ড পার্টে আসছি। আমরা একটু এমন ভাবে যদি আলোচনাটা করি, যখন সূর্যশেখর সামনে আছে এবং তার জীবন উপরে ভিত্তি করে যে ছবিটি হচ্ছে, সেটা মানুষকে অনুপ্রাণিত করবে, এমন ভাবে অনুপ্রাণিত করবে যে মানুষটির ভিতরে হয়তো 1 বা 2 ক্ষমতা থাকে, সেই ক্ষমতা 10 বা 15তে যদি পৌঁছে যায়। আমার সামনে সেই সূর্য বসে আছেন, যখন আমি সূর্যের উত্তাপটা তো নেব, আর সেই উত্তাপ আপনাদের মধ্যে যদি একটু ডিস্ট্রিবিউট করা যায়। সূর্য, আমি সেই সময়ের কথা বলছি যখন তুমি গুড্ডিক দাবাতে একজন রুশ গ্র্যান্ডমাস্টারকে হারাচ্ছ। তারপরেও আলোচনাটা করতেই হবে, কেননা এটা একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টস। ক্রিকেট, ফুটবল না যে একটা বড়, এখনো নেই যে একটা এনরোলমেন্ট আছে, খুব কঠিন। সেখানে তোমার পরিবারের, মায়ের, মানুষের কাছে গিয়ে একটু সাহায্য চাওয়া, যে ছেলেটাকে আমি বাইরে পাঠাবো, সেই সময় একটু কথা বলো। এটা এই পার্টিকুলার ডায়লগটা মুভিতেও আছে, যে এটা খুব আনফরচুনেট। এটা আছে, হ্যাঁ, খুব আনফরচুনেট যে ইউজুয়ালি সাপোর্ট তখন দেয়া দরকার হয় যখন, যে সময় সাপোর্টটা লাগে, মানে এস্টাবলিশ হওয়ার আগে। বাট আনফরচুনেটলি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে একটা কিছু এস্টাবলিশ করবার পর। সোমেন মজুমদারের কথা আছে, মানে অমন কোনো চরিত্র আছে না, বেসিক্যালি রিয়েল ক্যারেক্টার বলতে মানে এমন চরিত্র তো আছে যারা পাশে দাঁড়িয়েছিল, ইন্ডিভিজুয়ালি নেই। ইন্ডিভিজুয়ালি অ্যাকচুয়ালি সেরমভাবে, মানে ফ্যামিলি বাদ দিয়ে অ্যাজ সাচ সেরমভাবে কেউ নেই, একাত্তা আছে। বাট এগেন এটা ইন্সপায়ার্ড বাই মুভি, ফলে আলাদা আলাদা করে, মানে একটা প্লেয়ারের বেড়ে ওঠার জন্য তো শুধু ফ্যামিলি নয়, প্রচুর মানুষ থাকে। তো সেইগুলো হয়তো বায়োগ্রাফিতে থাকা বেটার, বাট বায়োগ্রাফি লিখছো? নো, নট ইয়েট, মানে এখনো অবধি তো কোনো সময় হয়নি বলছো? ডেফিনেটলি নয়। আচ্ছা, এখন কথা হচ্ছে এই ছবিতে আমি তোমার সেই বেরোটা কথা তুমি যদি একটু পার্সোনালি বলো, সেই সময় কত কঠিন জায়গাগুলো তোমার ইয়ে করতে হচ্ছে, যে মনে হচ্ছিল যে এই পৃথিবীর কোনো একটা প্রান্তে পৌঁছতে হবে, বাট একটা মধ্যবিত্ত পরিবারের কাছে সেটা খুব কঠিন, সেই অর্থটা জোগাড় করা। তুমি খুব সামনে থেকে দেখেছো বাবা মা সেইভাবে পরিশ্রম করছে সেটার জন্য, সেইটা একটু বলো। ওয়েল, কিন্তু আলটিমেটলি কোনো কিছুকে আটকানো যায় না, আলটিমেটলি তুমি কিন্তু সূর্য মধ্যগগনে গেছে। আমি জন্মের থেকেই, মানে যে বাড়িতে বড় হয়েছি বা আমি যে ধরনের লাইফস্টাইল দেখে এসেছি, ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম মাই কারেন্ট লাইফস্টাইল, বা পরবর্তীকালে আমি যেরকম ধরনের জায়গাতে থেকেছি। আমি তোমাকে জাস্ট খুব র্যান্ডাম এক্সাম্পল দিচ্ছি। আমি যে বাড়িতে বড় হয়েছি, আমাদের বেসিন ছিল না, আমি মাটিতে ঘুমিয়েছি সারা জীবন, পাইপের জলে আমরা স্নান করতাম, একটা সর্ট অফ ভাঙা স্টোভ ছিল যেখানে মা রান্না করতো। সো দেয়ার ওয়াজ নো, একটাই চেয়ার টেবিল ছিল যেটা আমার দাবা খেলার জন্য ছিল, ফলে আমি কোনোদিন ইভেন, মানে মাটিতে বসেই আমার খাওয়া। এবং ইভেন আমার মনে আছে যে আমি বহু বড় বয়স অবধি আমার একটা ফোবিয়া ছিল আরশোলাতে,
কারণ ছোটবেলাতে যে বাথরুমটা ছিল আমাদের সেটাতে তোমার দেয়ার ওয়াজ নো কমোড ফর এক্সাম্পল, দেয়ার ওয়াজ জাস্ট ওয়ান পাইপ, ভর্তি আরশোলা, মাকড়সা, টিকটিকি, লাইক অল দ্য থিংস দ্যাট ইউ ক্যান ইম্যাজিন। এবং প্রচুর ভায়োলেন্স হতো, প্রচুর মারামারি হতো। অ্যাজ এ কিড আই ওয়াজ ভেরি কাওয়ার্ড, মানে আমার ভয় লাগতো এগুলোতে। অনেক কিছুই আছে যেগুলো মুভিতে দেখানো যায়নি, লেটস সে। বাট যখন আমি ধীরে ধীরে বড় হলাম, ইভেন একটা টাইমে আমি মার্শাল আর্ট জয়েন করলাম টু গেট আউট অফ দিস কাইন্ড অফ থিংস। এবং পরবর্তীকালে যখন আমার সেই চেঞ্জেসগুলো এলো, সেগুলো খুব ড্রাস্টিক হলো। কারণ আমি জানি যে সার্টেন কিছু উইকনেস বা ফিয়ার যেগুলো নিয়ে আমি হয়তো অনেক দিন ধরে চলেছি, তার জন্য আমাকে কতটা সাফার করতে হয়েছে। ফলে সেটা যখন আমি ওভারকাম করলাম, মানে তুমি যদি আমাকে এখন জিজ্ঞেস করো যে লাস্ট আমি কবে ভয় পেয়েছি, আই উইল নট বি এবল টু আনসার ইউ, কারণ ওটা জাস্ট অ্যাবলিশ হয়ে গেছে। প্রবলি আমার বিগেস্ট ফিয়ার হচ্ছে ভয় পাওয়া, সেটা প্রবলি আমার বিগেস্ট ফিয়ার। বাট আদারওয়াইজ নয়, প্রচুর ঘটনা আছে। আমার প্রথম সোলো ট্রিপ 12 বছর বয়সে প্যারিস, অ্যাবসলিউটলি একা। তো অনেক কিছুই আছে। দুজন ক্যারি করার মতো আর্থিক সঙ্গতি তখন ছিল না? না, সে তো ছিলই না। প্লাস অলসো আমার মানে জবের থেকে আমার সেন্স হয়েছে, আমি জানি যে আমাদের প্রচুর লোনস, কাবুলিওয়ালা বাড়িতে আসছে, লোকজন এসে গালমন্দ করছে, নট এক্স্যাক্টলি, অধিকাংশ তো বটেই, বাট অলসো অন্যান্য জায়গা ছিল। আমার যখন 6 মাস বয়স, আমার দিদি 4.5 বছর বয়স, ও ট্রাম অ্যাক্সিডেন্টে ওর পায়ের অ্যাঙ্কেল থেকে বাদ চলে যায়। আমার দিদিকে মুভিতে দেখানো হয়নি, হিউজ ইন্সপিরেশন আমার জন্য। মানে যেরকম আমার মায়ের কন্ট্রিবিউশন, আমার দিদির কন্ট্রিবিউশন ইজ জাস্ট আনবিলিভেবল। শি ইজ আ গাইনোকোলজিস্ট না, ও ইভেন প্রফেশনাল কত্থক ডান্স করতো, সুইমিং করতো, ক্যারাটে করতো। আনবিলিভেবল পার্সোনালিটি, আনবিলিভেবল ক্যারেক্টার। তো এগেন এই অনেক কিছুই আছে যেগুলো মুভিতে হয়তো দেখানো সম্ভব নয়। মানে তুমি একটা মুভিতে কি করে দেখাতে পারো যে একটা বাচ্চার এরকম ধরো পা অ্যাম্পুট হয়ে যাচ্ছে, বাট তারপর মুভিটা আর একটা বাচ্চাকে নিয়ে, রাইট? সো দেন মুভিতে ওটা যায় না, কারণ বিকজ দেন অডিয়েন্স উইল বি লাইক সাবপ্লট বড় করে লাভ নেই। সো এক্স্যাক্টলি। তো আমার শুরুতে স্ক্রিপ্টটা শুনে মনে হয়েছিল বাবা আমার দিদিকে রাখবে না, বাট দেন আমার মনে হয়েছিল না, ইট মেক্স আ লট অফ সেন্স, কারণ তাহলে মুভির পুরো ডাইভার্সন হয়ে যাবে। তো সেই আর কি। তো আর্থিক অভাব বলতে প্রচুর টুর্নামেন্ট হয়েছে। সেগুলো আছে মানে ছবিটাতে কিছু তো আছে। হ্যাঁ, কিছু তো আছে অবশ্যই। প্রচুর টুর্নামেন্ট হয়েছে। ধরো আমি ট্রেনে টিকিট এনেই আমি তোমার কাগজ পেতে, বাথরুমে ওখানে কাগজ পেতে বসে খেলতে গেছি, গিয়ে খেলেছি। সো দ্যাটস দ্য থিং। মানে তখন গোটা বাংলা জানে সূর্যশেখর গাঙ্গুলিকে। হ্যাঁ, ফেম ওয়াজ নেভার অ্যান ইস্যু, কারণ যেহেতু আমি খুব ছোটবেলার থেকে খেলছি, আর যেহেতু ছোটবেলার থেকেই ধরো সো কল্ড পপুলার, ফলে ওই ফেম বা সো কল্ড সেলিব্রিটি স্ট্যাটাস এইগুলো নিয়ে কোনোদিনই কোনো প্রবলেম ছিল না। কোনোদিন আই নেভার লাইকড ইট। সমস্যা ছিল মানিটা নিয়ে। হ্যাঁ, যেটা কোনোদিনই মানে যখন গিয়ে সলভ হয়েছে তখন অলরেডি আমি এস্টাবলিশড হয়ে গেছি। অলদো আই মাস্ট সে যে প্রচুর আমার লাইফে ক্যারেক্টার এসেছে, প্রচুর লোকজন এসেছে যারা ভয়ানকভাবে হেল্প করেছে। সেটা নাহলে আমি এখানে পৌঁছতেই পারতাম না। বাট অবভিয়াসলি মানে অনেক জায়গা থেকে আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলো না এমনি শেখায়ও, বিকজ যখন তোমার লাইফে হার্ড টাইমস থাকবে দেন ইউ নো যে অ্যাকচুয়ালি কারা পাশে থাকে, কারা থাকে না। তো লাইফ শিখিয়েই দেয় এটা। বাট এনিওয়েজ যেটা হয় যে ইউজুয়ালি তুমি যদি এরকম জায়গা থেকে যদি ওঠো, দেন ইটস ডিফিকাল্ট টু শেক। মানে তুমি আমাকে এখন এমন কোনো জায়গাতে ফেলতে পারবে না যেখানে আমি আনকমফোর্টেবল ফিল করব, কারণ পুরোটাই দেখা আছে। হ্যাঁ, মানে আমি এতটা ভায়োলেন্ট ডেথ থেকে উঠে এসেছি, ফলে ওইগুলো ম্যাটার করে না। আমার পার্সোনাল যেটা অলওয়েজ মনে হয় যে আমি যেটা করতে চাইবো সেটা হচ্ছে যে আই উইল নেভার ওয়ান্ট এনিওয়ান টু গো থ্রু, মানে যেটা ধরো আমাকে গো থ্রু করতে হচ্ছে। এবং এটা আমার মনে হয় এটা প্রত্যেকটা জেনারেশন, মানে এটা ঘটনাচক্রে ধরো আমারটা নিয়ে দেখানো হচ্ছে যে কঠিন জায়গা থেকে সূর্য উঠেছে। এখনকার দিনে কোনো ছেলে মেয়েদের অনেক সূর্য তো ডুবে যাচ্ছে, তারা তো পাচ্ছে না, সেই লড়াইটা করতে পারছে না, সেই ফাইট ব্যাকটা দিতে পারছে না। দাবার বোর্ডে শুধু নয়, লড়াইটা তো আরো অনেক জায়গায় লড়াই, তারা পাচ্ছে না। তাদের জন্য কোনো ভাবনা বা কিছু বলবে? ওয়েল, প্রত্যেকের আমার মনে হয় লাইফে ইন্ডিভিজুয়াল স্ট্রাগল আছে। ধরো আজকে আমি যে বলেও দেওয়া যাবে না, সেটা কোচিংও করে দেওয়া যাবে না, সম্ভব না। মানে ধরো আজকে আমি যে ফিনান্সিয়াল স্ট্রাগল করেছি, আমার ছেলে বা মেয়ে সেটা করবে না, বাট তার মানে এই নয় যে ওদের স্ট্রাগল থাকবে না। আমি 100% শিওর দে উইল হ্যাভ देयर ওন স্ট্রাগল, এবং সেটা তোমাকে নিজেকেই ডিল করতে হবে। ঠিক তাই। এবং এটার কোনো কিছুর এক্সকিউজ হয় না। ধরো আজকে আমি যে জায়গা অবধি আসতে পেরেছি তাতে অনেকের কন্ট্রিবিউশন ছিল, বাট আমি যে জায়গা অবধি যেতে পারিনি
সেটা কমপ্লিটলি আমার রেসপন্সিবিলিটি, আমি যেতে পারি না ওখানে। এরকম ফালতু গান গেয়ে লাভ নেই যে আমি অমুক সময় সাপোর্ট পাইনি, তমুক সময় সাপোর্ট পাইনি। তোমার নিজের ফ্লস ছিল, সেই জন্য তুমি একটা জায়গাতে যেতে পারোনি। তো আমার মনে হয় চেস একটা জিনিস খুব ভালো করে শেখায়, মানে ইনজেক্ট করে দেয় যে ইউ আর রেসপন্সিবল ফর ইউর ওন অ্যাকশন। তুমি যখন বোর্ডে খেলছো তোমায় কেউ এসে হেল্প করবে না। তো তোমার লাইফেও তুমি যা যা করেছো, তুমি যেখানে এসছো, ওইটা বলো না আমার সিচুয়েশনের জন্য আমি এত দূর আসতে কথাটা তুমি যখন বললে, মানে আনফিনিশ জার্নির যে কথাটুকু জাস্ট যেটুকু বললে, সূর্যর কি আফসোস আছে যে অনেকটা যাওয়ার পরও মানে একেবারে শেষ জায়গাটা শেষ করতে পারলো না? নট অ্যাট অল। আমার কাছে সাকসেস, আমি কোন জায়গাটা ব্যাপারটা বলছি, হ্যাঁ মাথা পরিষ্কার আমার। তোমার না, আমাদের কাছে কিন্তু সূর্য সাকসেসফুল। হ্যাঁ, সূর্য নিয়ে আমাদের কোনো, আমার সাকসেসের ডেফিনেশনটা খুব আলাদা। হোয়াট ইজ সাকসেস টু ইউ? আর ইউ হ্যাপি? হ্যাঁ অবশ্যই, ইউ আর সাকসেসফুল। অবশ্যই। তুমি এমনি, আমি শিওর, আমি সূর্যকে যতটা চিনেছি নানানভাবে, সূর্য পুরোপুরি হ্যাপি না। আমি ভীষণভাবে হ্যাপি, অবশ্যই। আর সাকসেসের ডেফিনিশন, আমরা কিন্তু আরেকটা আনন্দ চেয়েছিলাম। সেটা তাহলে তোমার হ্যাপিনেসের প্রবলেম, আমার নয়। ঠিক আছে। সো আমার যেটা মনে হয় যে সাকসেস হচ্ছে তুমি তোমার লাইফে কিরম হ্যাপি। কারণ তুমি যদি ইভেন ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েও তুমি যদি আনহ্যাপি থাকো, এগেন এটা পার্সোনাল ওপিনিয়ন, আমার চোখে তুমি সাকসেসফুল নাও, রাইট? মানে তোমার হ্যাপিনেস আর সাকসেস দুটো খুব আলাদা জিনিস। এবং তুমি যদি কন্ডিশন করে দাও যে আমি এইটা হলে তাহলে আমি সাকসেসফুল, তাহলে আমি হ্যাপি, মানে ট্রাস্ট মি, লাইফ লং ইউ উইল নট বি হ্যাপি, লাইফ লং ইউ উইল নট বি সাকসেসফুল, হবে না। ফলে এটা খুব ইন্টারনাল ব্যাপার। তো সবকিছুরই অনেকভাবে দেখা যেতে পারে। ধরো আজকে তুমি বলছো যে সূর্য যে জায়গাতে এসছে, তুমি একটা অ্যাঙ্গেল থেকে ভাবছো যে হ্যাঁ এইখান থেকে এত দূর অব্দি এসছে, তার মানে ও সাকসেসফুল। আবার তুমি যদি অন্য অ্যাঙ্গেল থেকে, ধরো আনন্দের অ্যাঙ্গেল থেকে ভাবো, তখন মনে হবে যে না, ও তো এত দূর অব্দি যায়নি, তাহলে কি ও সাকসেসফুল হলো? এটার কোনো এন্ড নেই, তাই না? এটার কোনো, এটা এন্ডলেস। ফলে এইটা দিয়ে ডিফাইন হয় না যে আনন্দ ভাবতে পারে আমি ক্যাসপারোভের মতন লেটস সে 20 ইয়ার্সে হয়নি, কাসপারোভ হয়তো ভাবছে আমি ফুটবল খেলিনি, মানে এটার কোনো এই ডিসকাশনটার কোনো এন্ড নেই। আমি কার্লসেনকে হারাতে পারলাম না, যদি আনন্দ ভাবে, এর কোনো মানে আছে? এক্স্যাক্টলি। আর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জার্নি আলাদা, প্রত্যেকের সাকসেস আলাদা। সো ইটস ভেরি কি বলবো, ইন্ডিভিজুয়াল ব্যাপার। আর তুমি কিভাবে সেটাকে ইন্টারপ্রেট করছো? বুঝতে পারছেন একটা জিনিস, যে দাবাড়ু যে ছবিটি আসতে চলেছে, সেটি কতটা জীবনবোধ বা মূল্যবোধের গভীরতা থেকে ছবিটি আসতে চলেছে, এবং আমরা এনজয় করবো এই ছবিটি। অবশ্যই আমরা ভারতীয় দাবা কিন্তু এই সময় বেশ ভালো জায়গায়, আমরা শুরু করেছিলাম যে জায়গা থেকে, বেশ ভালো জায়গায় আছে। ক্রামনিকের সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যখন আনন্দ খেলছেন, আমাদের সূর্য সেকেন্ড ছিলেন। এবং ভারতীয় দাবার এই সাফল্যের পিছনে আসল কারণ কি মনে হয়? এক তো অবশ্যই আনন্দ, ফার্স্ট অফ অল। কারণ আমার ধারণা ওকে দেখে যে এত প্লেয়ার এসছে, একটা টার্গেট সেট করে দিয়েছে। হ্যাঁ, এবং অলসো আনন্দ যখন উঠেছিল দেয়ার ওয়াজ নো বেঞ্চমার্ক, রাইট? মানে ধরো নীরজ চোপড়া যখন গোল্ড মেডেল জিতেছে, সেখানে কিন্তু কোনো বেঞ্চমার্ক ছিল না, অন্য কেউ কিন্তু ওই ফিল্ডে গিয়ে করেনি। হি ওয়াজ দ্য মানে ফার্স্ট টাইম যে সেটা গিয়ে করছে। এখন ওকে দেখে যখন বাকিরা আসছে, তাদের জবটা রিলেটিভলি হলেও একটা ইজি, যে হ্যাঁ ভাই এরকমও করা যায়। আনন্দ যখন টপে যাচ্ছে, তখন তো ও কাকে দেখে গেছে, মানে জঙ্গল পরিষ্কার কেটে পরিষ্কার করছে একটা মানুষ, হ্যাঁ তিনি সেই মানুষটি। হ্যাঁ, এবার বাকি প্রচুর প্লেয়ার্সরা এসছে জাস্ট ওই ইন্সপিরেশনে। তো ফার্স্ট ক্রেডিট অফকোর্স আনন্দ। দেন নেক্সট হচ্ছে যে তাহলে এত বছর লাগলো কেন প্রগ, গুকেশ, অর্জুন, নিহাল এদের লাইক ওয়ার্ল্ডের টপে যেতে? তার একটা প্রাইমারি রিজন যে আজ থেকে ধরো প্রায় 15 বছর আগে বেশ কিছু প্লেয়ার তারা রিয়েলাইজ করে যে তারা ওয়ার্ল্ডের টপে হয়তো যেতে পারবে না, এবং তারা ইন্ডিয়ান চেসকে অন্যভাবে কন্ট্রিবিউট করতে পারে, এবং তারা কোচিংয়ে চলে আসে। তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে ইউ। না, আমি নই। আমি এখনো যথেষ্ট পরিমাণে খেলছি, বাট লাইক রমেশ ফর এক্সাম্পল, রিসেন্ট টাইমসে বিষ্ণু বা শ্রীনাথ। তো এরা যখন কোচিংয়ে চলে আসে, এরা ছোটবেলার থেকে প্রচুর প্লেয়ার্সদের শেখায়। প্রগ ফর এক্সাম্পল, প্রগ কিন্তু একটা খুব গরিব ঘর থেকেই ওঠা, এবং শুরুতে কিন্তু ওর কোচিং নেওয়ার সামর্থ্য ছিল না, এবং রমেশ ওকে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে ওকে ফ্রিতে শিখিয়েছে।
তো রমেশের হাত থেকে প্রচুর গ্র্যান্ড মাস্টার এসছে এবং ফাইনালি প্রক টাইপের প্লেয়াররাও একদম ওয়ার্ল্ডের টপে গেছে, বা ধরো গুকেশ যাকে বিষ্ণু শিখিয়েছে। তো হঠাৎ করে দেখা গেল যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা ফরেন জিএমসদের প্রতি ডিপেন্ডেন্ট নয়। আমি ইন্ডিয়া 7 জিএম, তো আমি যখন খেলছি আমার কোনো পার্সোনাল ট্রেনার ভালো সেরকম কেউ কোনোদিনই ছিল না। ইনফ্যাক্ট আমার প্রথম যদি বলা হয়, করা সব নিজের সেই সময় মানে ইন্ডিয়াতে বসে, হ্যাঁ মানে যারা শেখাচ্ছে তারা মানে ইভেন যখন আমি যখন ধরো এলিগেন্ট চেস ক্লাবে যখন শিখছি, ইটস নট যে তারা মানুষ হিসেবে খারাপ, বাট তাদের কোচ হিসেবে হয়তো সেই লেভেল না, লিমিটেশন আছে, তাদের লিমিটেশন আছে, এন্ড দে নিউ দ্যাট, দে নিউ যে তাদেরও লিমিটেশন আছে। বাট যখন রমেশ টাইপের কেউ এসে একদম ছোটবেলার থেকে শেখাচ্ছে, মানেটাই আলাদা অবশ্যই। তো সেই জিনিসটা আমরা দেখতে পাই। প্লাস এখন স্পন্সরশিপ অনেক বেশি, এখন টুর্নামেন্টস প্রচুর। এই যে গুডরিক তুমি বলছো বছরে একটা করে হতো, এখন বছর 15টা করে টুর্নামেন্ট হচ্ছে। সো ওই স্ট্যান্ডার্ডে তারপর কম্পিটিশন লেভেল। আমি যখন ইন্ডিয়ান টিমে ব্রেক করছি, আমাকে যাকে রিপ্লেস করতে হচ্ছে সে অনেক বেশি উইক ছিল। প্রগ গুকেশরা যখন ইন্ডিয়ান টিমে ঢুকছে তখন আমাকে রিপ্লেস করে ঢুকতে হচ্ছে। ফলে ন্যাচারালি উইথ এভরি জেনারেশন তোমার বেঞ্চমার্ক বা বারটা খুব হাই সেট করা হচ্ছে। নেক্সট যারা ইন্ডিয়ান টিমে ঢুকবে তাদেরকে কিন্তু প্রগ বা গুকেশ টাইপের প্লেয়ারদের রিপ্লেস করতে হবে, which is like world top 10 ইজি জব না, খুব কঠিন, সুতরাং লেভেলটা ওই জায়গায়। এক্স্যাক্টলি একদম তাই। কিন্তু বাংলা তো পিছিয়ে যাচ্ছে তামিলনাড়ুর থেকে প্রাইমারিলি। এটা কি মনে হয় যে আমাদের অ্যাসোসিয়েশনের এই অন্তর্নিহিত যে ঝামেলা, সেটা একটা বড় কারণ? এইগুলো তো মানে অবভিয়াসলি আইডিয়ালি হওয়া উচিত নয়, খুব আনফরচুনেট। বাট প্রাইমারিলি পিছিয়ে যাওয়ার কারণ কি অনেকটা সেটা দেখো, বাংলাতে বোধহয় 12টা না 13টা গ্র্যান্ড মাস্টার এখন আছে, আমার মোস্টলি বোধহয় 13টা আছে। বাট চেন্নাই মেলে স্পিড তো অবশ্যই বেশি, চেন্নাই মেলে স্পিড অনেক বেশি, অবশ্যই বেশি। এবং খুব আনফরচুনেট যে ধরো বেঙ্গলে আমি গ্র্যান্ড মাস্টার হয়েছি 2002, রাইট, আর এটা 2024 চলছে, এবং স্টিল তারপরে 5 জন বেড়েছে। বাট স্টিল ধরো বেঙ্গলের বেস্ট মানে স্ট্রংগেস্ট প্লেয়ার স্টিল আমি, হুইচ ইজ ভেরি আনফরচুনেট। এখনো পর্যন্ত কেউ রিপ্লেস করতে পারলো মানে এটা বাই নাও বহু আগে কোনো একটা ইয়াং প্লেয়ার্স করে দিতে পারতো। তুমি যদি বলো তাদের কি পটেনশিয়াল ছিল না, 100% ছিল। বাট এগেইন আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আবার হয়তো হয় ফরেন কোচ বা এখন চেন্নাই। তো আমাদের মিত্রবর সঙ্গে কথা হয়েছে পরে, বাচ্চা ছিল, আমার প্রত্যেকের সাথে ভালো রিলেশন। সম্ভাবনা দেখছো ভবিষ্যতে বাঙালিকে এরকম আরেকটা সূর্য যদি হয়? সূর্য রিপ্লেস হয় না, দ্যাট উড বি ভেরি আনফরচুনেট যদি আরেকটা সূর্য হয়, কারণ আমার মনে হয় এত লো অ্যাম্বিশন রাখা ভালো না। যদি হওয়ার হয় তাহলে অনেক বড় কিছু হোক, রাইট? এই কারণেই জানো, আমি এই কারণেই বলতে চাইছিলাম এটা একটা ইন্সপায়ারিং ভিডিও হতে পারে, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে কথাগুলো বলছে সাইফ, যে কথাগুলো বলছে সব নেগেটিভ, আর পাশের সূর্য কিন্তু আলো দিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে, এক একটা ইন্সপায়ারিং কথা বলছে। হ্যাঁ, কারণ এগেইন মানে কেউ কারোর মতন কেন হবে, মানে মিত্রর মতন হবে, দীপ্তানের মতন হবে, একটু বেশি ভাবা উচিত অবশ্যই। মানে তোমার যদি করতে যাবে, কিন্তু যে কথাটা বলছিলাম যে বাংলার অ্যাসোসিয়েশনের অন্তর্নিহিত সমস্যা, বা ইটস মোর অ্যাবাউট আমার মনে হয় চেন্নাই এতটাই এগিয়ে গেল কেন? বিকজ অফ কোচেস। মানে ফার্স্ট অফ অল হচ্ছে যে অনেক বেটার কোচেস ওখানে অ্যাভেলেবল, কারণ প্রচুর গ্র্যান্ড মাস্টার যারা খেলা ছেড়ে লাইক ফুল টাইম কোচিং করছে, দ্যাটস ওয়ান থিং যেটা বললে, সেটা একটা। আর গভর্নমেন্ট সাপোর্ট অনেক বেশি সাউথে, মানে এটা অনস্বীকার্য। জাস্ট কিছু আমি তোমাকে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি। এগেন আমার যদি একটা সিঙ্গেল মোমেন্ট বলা হয় যেখানে আমার মনে হয়েছিল ইস আমারও তো এরকম হতে পারতো, প্রবলেম আমি একটাই মোমেন্ট হাইলাইট করবো আমার কেরিয়ারে। কারণ আমার অলওয়েজ এটা খুব ফিলোসফিক্যাল লাগে যে এভরিবডি হ্যাজ দেয়ার ওন জার্নি, ফলে কখনো কারোর সাথে কোনো কিছুতে কম্পেয়ার করো না। বাট লাইফে যদি কোনো এক সময় আমার এটা মনে হয়ে থাকে যে এটা লাইক হলে আমার ভালো হতো, দ্যাট ওয়াজ আমি আর হরিকৃষ্ণা দুজন সাইড বাই সাইড একসাথেই গ্র্যান্ড মাস্টার হয়েছিলাম, লাইক জাস্ট কিছু মাসের এদিক ওদিক। হ্যাঁ, ও 6 GM, আমি 7 GM ইন্ডিয়া। এবং যখন হয় তখন আমি সেই সময় বোধহয় 1 লাখ টাকা পাই, আর আমি যেখানে বর্তমানে, সেই সময় আমাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়, আমি সেখানে ছিলাম। আর হরিকৃষ্ণা গভর্নমেন্ট থেকে সেই সময় 25 lakhs পেয়েছিল, একটা 6000 স্কোয়ার ফিটের বাঞ্জারা হিলসের জমি এবং একটা ফ্ল্যাট ওই জমিটা তৈরি করবার জন্য। তো আমার মনে আছে সেই সময় আমার মনে হয়েছিল ইস কেন আমি এটা পেলাম না, আমার এটা পেলে লাইক কত ভালো হতো। বাট ওভার আ পিরিয়ড অফ টাইম আমার বর্তমানে যেটা মনে হয় যে সবকিছু না একটা স্ট্রাকচার হলে খুব ভালো হতো।
ইনস্টেড অফ এ এত পাচ্ছে ও এত পাচ্ছে, দেন ইউ নো যে লাইক নো ম্যাটার হোয়াট তুমি একটা কিছু অ্যাচিভ করার পর এত পাবে। আর আরও যেটা আমার এখন খুব লাগে যে খুব আনফর্চুনেট যে যার হয়তো 10টা গাড়ি আছে তাকে 11 নম্বর গাড়িটা দেওয়ার জন্য 50টা লোক দাঁড়িয়ে থাকে। যার হয়তো একটা সাইকেল কেনার নেই বা যার হয়তো জুতো কেনার লাইক সেরকম ক্ষমতা নেই, তার জন্য কেউ থাকে না। ফলে এগেন ইটস অ্যাবাউট দ্য সিস্টেম, যে কতটা আমরা সেই জায়গাতে নিয়ে যেতে পারছি যেখানে একদম গ্রাসরুট লেভেল থেকে করা হবে। ইনফ্যাক্ট এই ফিল্মটাতেও আমি খুব তাড়াতাড়ি আর একটা জিনিস করবো, হয়তো এখানেই হয়তো সেটা why not to reveal it here, কেন নয় why not reveal it here। তো এই ফিল্মটা যখন করা হয় সেখানে একটা ধরো আমাকে একটা টোকেন অনারিয়াম অফার করা হয়। তো আমি ভাবছিলাম যে এই লাইক এই এক্স অ্যামাউন্টটা নিয়ে আমি কি করবো, মানে ইটস নট, আমি জাস্টিফাই করতে পারছিলাম না শুরুতে যে হোয়াট ইজ টু বি ডান, মানে শুড আই ডু দ্য ফিল্ম, শুড আই নট ডু ইট, শুড আই নট টেক এনিথিং, মানে এটা কি জাস্ট একদম কমপ্লিমেন্টারি করা উচিত। দেন একটা আইডিয়া এলো মাথায় যে এই যে এক্স অ্যামাউন্টটা সেটা হয়তো আমার লাইফে খুব একটা কোনো কিছু করছে না, হেরফের করছে না লেটস সে। দেন আই রিয়েলাইজ যে হোয়াট অ্যাবাউট যে আমি যেটা পাচ্ছি why can't I donate this, তো আমি তাহলে লাইক 10টা প্লেয়ারকে আমি হেল্প করতে পারি। এবং সেই আমার তখন হলো যে আমি যখন ছোট ছিলাম এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে কতটা ম্যাটার করতো, কতটা বড় ছিল। তো সেটাই আমি মুভিটা শুরু হওয়ার আগেই একটা স্ট্রিম বা কিছু একটা করবো এবং সেখানে এই একটা হয়তো ফর্ম বা এরকম কিছু করা হবে যাদের দরকার, যাদের অবশ্যই দাবার, হ্যাঁ অবশ্যই দাবার। আমি স্পেসিফিক্যালি এক্ষেত্রে বেঙ্গল চেসকেই ধরবো, কারণ অ্যান্ড দেন সেটা ডিস্ট্রিবিউট করা হবে। দারুণ, খুব ভালো, খুব ভালো। মানে এটা কিন্তু একটা ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ গিফট করলো আমাদের সূর্য। তাও বলবো বাংলার দাবার ভবিষ্যৎ কি দেখছো? যতদিন অবধি না প্রপার ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হচ্ছে আর যতদিন অবধি না কোচিং বেটার জায়গাতে আসছে, আমি একটা টাইম বলতে পারি যখন এটা একটা পার্ট অ্যাটলিস্ট আমি কমপ্লিটলি টেক কেয়ার করে নিতে পারবো, দ্যাট ইজ দ্য কোচিং পার্ট। কারণ ইভেনচুয়ালি আমার যখন নিজের চেস কেরিয়ার কমপ্লিটলি আমি ডিসাইড করবো যে না আমি আর এখন খেলবো না, বন্ধ রাখলাম, তখন ফর শিওর আমি শিফট করবে ফুল টাইম, তখন আমি কন্ট্রিবিউট করব। তখন আর যাই হোক বেঙ্গলে কোচিং এর কোনো প্রবলেম হবে না, দিস ইজ গ্যারান্টেড। কিন্তু সেই টাইমটা আসতে অনেক দেরি আছে, আরো কয়েক বছর, কিছু বছর। হ্যাঁ, কারণ খুব কম, আনফরচুনেটলি এখন অবধি খুব কম প্লেয়ার্স আছে যারা ধরো ওই লেভেলের খেলা দেখেছে বা ফেস করেছে বা ওইরকম ধরনের এক্সপিরিয়েন্স আছে। সো দ্যাট আই উড লাইক টু শেয়ার অবভিয়াসলি, যেটা রমেশ করেছে, বাট সেটা হতে এখনো টাইম লাগবে। তো ওই পার্টটা আই ক্যান টেক কেয়ার, বাট দের ইজ অ্যানাদার পার্ট যেটা বাকিরা হেল্প করতে পারে, দ্যাট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার। কারণ স্টিল প্লেয়ার্স আর অলওয়েজ স্ট্রাগলিং উইথ দ্য ফিনান্সিয়াল পার্ট, সবচেয়ে বড় সমস্যা যেটা। হ্যাঁ, ওটা মানে ইটারনাল হয়ে আছে। আচ্ছা, ছবিটি হওয়ার জন্য 2021 সালে তোমার কাছে শিবুদা প্রথমে এসে বলে 2021, হ্যাঁ, কি বললেন? আমরা মিট করলাম ওনার অফিসে, দেন গোটা জার্নিটা শুনলো, শুনে বললো যে আমি জাস্ট কিছু পার্ট নিয়ে করতে চাই আর ওই ফ্যামিলির অ্যাঙ্গেল থেকে দেখাতে চাই। তো প্রচুর এডিট হলো, তারপর প্রতিকৃতের সাথে আলাপ হলো। উনি বোধহয় সেই সময় হামি 2 নিয়ে ব্যস্ত ছিলেন, আর তারপর প্রতিকৃত এলো, ওর সাথে অনেকবার কথা হলো। স্ক্রিপ্টে প্রচুর টেকনিক্যাল পার্ট আমি চেঞ্জ করলাম যেগুলো শুরুতে ছিল, টু এনশিওর যে চেসের যা কিছু দেখানো হচ্ছে সেটা খুব অথেন্টিক। ইনফ্যাক্ট চেসে যে পজিশনগুলো দেখানো হবে, যেগুলো মানে ছোট সূর্য বা বড় সূর্য খেলছে, আমি খুব পার্টিকুলার ছিলাম যে প্রত্যেকটা আমার গেম থেকে হবে। তো এভরি সিঙ্গেল পজিশন যেগুলো দেখানো হচ্ছে সেগুলো সব কিন্তু আমার রিয়েল লাইফের খেলা। যেমন ফুটবল ম্যাচে যেমন গেমের জন্য ডিরেক্টর থাকে, তিনি বলে দেন যে মুভমেন্টগুলো কি হবে না হবে না, তো সমস্ত সিনেমার মানুষের সেই আইডিয়া থাকে না। এই ক্ষেত্রে কি মানে দাবার টোটাল? ও অ্যাবসলিউটলি, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, তোমার দিক দিয়েই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রচুর জিনিস আমি টেকনিক্যাল পার্ট, প্রচুর জিনিস অ্যাড করেছি। তোমরা প্রচুর চেসের ফিলোসফিক্যাল সাইড জানতে পারবে, নট জাস্ট টেকনিক্যাল টার্মস, বাট ধরো আমার দাদুর যে ক্যারেক্টার যেটা পোর্ট্রেট করা হয়েছে, সেখানে শুরুতে আমি যখন প্রথম স্ক্রিপ্ট শুনি আমার মনে হচ্ছিল যেটা খুব খুব নর্মাল ভাবে বলা হচ্ছে, বা খুব হয়তো এমন ভাবে বলা হচ্ছে যেটাতে শুধু একদম গোদা হয়তো চেসের পার্টটাই বলা হলো।
তো সেই দিকগুলো চেঞ্জ করা হয় অনেক, যে চেস থেকে লাইফের কি শিক্ষা। তো ইট উইল বি আ ভেরি ইন্সপায়ারিং থিং, এবং যেটা এগেন রিয়েলিটির সাথে অনেক মিল আছে, কারণ আমি দাদুর থেকে অনেক কিছু ফিলোসফিক্যালি শিখেছিলাম যেগুলো তখন বুঝিনি, বাট বড় হয়ে আমি সেটা অ্যানালিসিস করে বোঝা হ্যাঁ, গেছে ওই জিনিসগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রেট করা আছে। ইট উইল বি আ ভেরি আপলিফটিং মুভি, খুব রিফ্রেশিং। আর এগেন মানে প্রত্যেকটা ক্যারেক্টার ভীষণ ভালো রোল করেছে, আর মানে বাচ্চা দুটো তো জাস্ট অসাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ছবিটা তুমি দেখে নিয়েছো অলরেডি, কেমন লাগছিল সেখানে মানে স্ক্রিনে বসে সূর্যকে দেখতে, নিজেকে দেখতে? সো খুব ভালো। জাস্ট দ্য থিং ইজ যে এগেন আমি ওই পার্সোনাল ক্যারেক্টারটার সাথে তো নিজেকে রিলেট করতে পারছি না, কারণ ওখানে প্রচুর ফিকশন আছে, প্রচুর জিনিস দেখানো আছে যেটা হয়তো আমার চলচ্চিত্রের স্বার্থে কিছু পরিবর্তন করেছে। হ্যাঁ, ফলে সেইটা আমি রিলেট করতে পারছি না, বাট অ্যাজ আ হোল মানে গোটা মুভিটা বা ওই ভাইবসটা বা তার চেসের জার্নি, সেগুলো খুব খুব ভালো লাগছে। আর আমার সব থেকে যেটা ভালো লাগছে, যেহেতু ধরো আমার ছোটবেলার থেকেই ওই কি বলবো একটা মিডিয়া অ্যাটেনশন ছিল বা একটা পপুলারিটি ছিল বা আনন্দের সাথে ওয়ার্ক করার, সো এইটা সামথিং কোনোদিনই আমাকে আলাদা করে কিছু ডিভাইড করতে পারেনি, হ্যাঁ কিছু মুভ করায় না, মানে হ্যাঁ ঠিক আছে, সো হোয়াটস নিউ, মানে ছোটবেলার থেকে একই জিনিস দেখে আসছি ক্যামেরার সামনে বলো, তো এই জিনিসটা আমাকে কোনো কিছুই মনে হয় না যে বা আমার নাম নিয়ে একটা মুভি হচ্ছে, সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু যেটা সত্যি অ্যাকচুয়ালি খুব ইমোশনালি টাচ করায়, যেখানে আমার মা দাদু এদের ক্যারেক্টার তাদেরকে একটু ট্রিবিউট করা গেল। হ্যাঁ, এবং মানে ধরো আমার হোয়াট এভার কেরিয়ারের আপস এন্ড ডাউন সেটা তুমি এটা গুগল করলেই পেয়ে যাবে। এটা তো নোন, এটা এভরিথিং ইজ নোন। তুমি ইউটিউবে গুগল না করলেও হয়, মানে অনেকেই জানে পুরো ব্যাপারটা। তুমি যদি জাস্ট আমাকে ইউটিউবে সার্চ করো প্রচুর ভিডিওস পাবে, সমস্ত কিছু তুমি দেখতে পাবে, বাট তুমি হয়তো আমার দাদুর সম্পর্কে সেরকম ভাবে জানো না, বা তুমি দেখেছো বলে তুমি হয়তো আমার মায়েরটা রিলেট করতে পারছো। তো মুভিতে যে এই জিনিসগুলো দেখানো হয়েছে, এইটা আমার কাছে ভীষণ ভীষণ ইমোশনাল, অ্যান্ড এই পার্টটা আমি খুব ভালো করে ফিল করতে পারি। সো দ্যাট ওয়াজ, এইটা প্রবাবলি আমার বিগেস্ট প্রাপ্তি। বাহ, খুব ভালো। আমরা 10 তারিখের জন্য আর আমার অপেক্ষা সহ্য হচ্ছে না, কিন্তু আমরা শোটা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। একটা ইন্ডিভিজুয়াল স্পোর্টসের এন্ডোর্সমেন্ট সত্যি খুব কম। ক্রিকেট নয়, ফুটবল নয়, যেটা বলছিলাম, ইন্ডিভিজুয়াল স্পোর্টসের অনুপ্রেরণা পাওয়ার মতো কি মশলা আছে এই ছবিতে? অ্যাবসলিউটলি। আমার প্রাইমারিলি যেটা মনে হয় যে এইটা ম্যাটার করে না তুমি দাবা খেলছো না, তুমি টেনিস খেলছো না, তুমি জার্নালিজমে আছো বা হোয়াট এভার, তুমি আঁকছো, তুমি পড়াশোনাতে আছো, তুমি ডাক্তার হচ্ছো। হ্যাঁ, সো যেটা রিয়েলি ম্যাটার করে যে তুমি যেটা করছো সেটা তুমি ভালোবাসো, মানে তোমার প্যাশন আছে সেটাতে, সেইটা যদি থাকে আচ্ছা, দাবাড়ু ছবিটাকে শুধুমাত্র বাংলার ভবিষ্যতের বাচ্চা বাচ্চা দাবাড়ুদেরকে ইন্সপায়ার করবে, নাকি দাবার বাইরের অসংখ্য বাচ্চাদেরকে ইন্সপায়ার করতে পারে? আমি একটা জিনিস বলতে পারি, সূর্যশেখর গাঙ্গুলি শুধু কিন্তু দাবাড়ুদের ভবিষ্যতে দাবাড়ুদের ইন্সপায়ার করে না। 90s থেকে আজ পর্যন্ত সূর্যশেখর গাঙ্গুলিকে বাঙালি দেখেছে কিন্তু যে কোনো ফিল্ডের ইন্সপায়ার হিসেবে। আমার সেটাই মনে হয় যে তুমি যখন একটা মুভি দেখছো বা একটা কিছু কারো সম্পর্কে পড়ছো বা শিখছো কোনো কিছুর থেকে, সেটা অলওয়েজ তোমার নিজের লাইফেও তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। এবং এই মুভিটাও তাই। ইটস নট যে এই মুভিটা দেখে আরো 500 জন প্লেয়ার দাবা খেলবে এবং তাতে আমি খুশি হব। ইটস নট দ্যাট যে আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম কাউকে, আই ডোন্ট নো মুভিটা কাকে কিভাবে ইন্সপায়ার করবে, উই ডোন্ট নো, বাট করবে ফর শিওর। আর সে তাকে হয়তো নট নেসেসারিলি তাকে গিয়ে তার মনে হবে যে না আমি এখন দাবাটা শিখবো দিয়ে দাবা খেলবো, নট নেসেসারিলি। ইচ্ছে হলে অবশ্যই, ওয়াই নট, বাট মেবি তার প্রফেশনও তাকে হেল্প করবে যে ইউ নো হোয়াট, আমার প্যাশন আছে এটাতে, আই শুড ডিভোট মোর টাইম ইনটু ইট। সো ওটাই এন্ড অফ দ্য ডে, ওটাই ইম্পর্টেন্ট। আমি ভীষণ ব্লেসড যে আমার প্যাশন আর প্রফেশন সেম। क्या बात। শোটা এখানেই শেষ করি, এর থেকে বেশি কথা বলা উচিত হবে না। শুধু একটা জিনিস বলি, আজ থেকে 25 বা 30 বছর আগে, 25-30 বছরের আগে একটা কিশোর, আমি ছিলাম সেই কিশোর, নানান নিবদ্ধ বা প্রবন্ধে, নানান কাগজে পড়তাম আর এক বিস্ময় কিশোরকে নিয়ে, এবং সেই বিস্ময় কিশোর আরেকজন কিশোরকে খেলাধুলার প্রতি যে নিবিড় ভালোবাসার একটা অন্যতম কারণ ছিল। সেই কারণেই হয়তো একটু হলেও ক্রীড়া সাংবাদিক হতে পেরেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম।
সূর্যকে অবশ্যই শেষ বলে কিছু হয় না, সূর্য পরের দিন সকালে আবার উঠবে। আপনাদের ভিডিওটি রইল কিছু ইন্সপিরেশনের জন্য। ওর মুখ দিয়ে আমরা শুনলাম ওর বেড়ে ওঠার ছোট ছোট বেশ কিছু পার্ট, এবং তার কিছু জিনিস অবশ্যই পাবো আমরা। আগত যে ছবিটি, যার নাম দাবারু, উইন্ডোজ প্রোডাকশনের এই ছবিটি আপনারা দেখুন, এনজয় করুন। আর সূর্যকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা ওখানে অবশ্যই পাবো। যে অ্যাঙ্গেল শুধু মিডিয়াতে আমরা দেখেছি সেটা নয়, তার জীবন যুদ্ধের কিছু তো পাবোই, সে কারণেই ছবিটি আমরা দেখব। অসংখ্য ধন্যবাদ সূর্য, ভালো থেকো। থ্যাংক ইউ। কিছু বলবে, লাস্ট কথা কিছু বলবে? না, সবাইকে জাস্ট মুভিটা দেখুন এন্ড হোপফুলি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, ভালো আমাদের সবার লাগবে। নমস্কার, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।